খাগড়াছড়ি রাঙামাটিতে আজও ১৪৪ ধারা, ৩ পার্বত্য জেলায় সড়ক অবরোধ। আমরা এখন আতঙ্কে আছি। এখন আমাদের পাহাড়ে থমথমের অবস্থা আছে। এখানে দোকানপাট সব বন্ধ, আমাদের এখানে ব্যবসা বাণিজ্য কিছু নাই। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। পার্বত্য এলাকায় বন্ধ হয়নি ইন্টারনেট সেবা, কারিগরি ত্রুটির প্রচার করা হচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে, দাবি আইসিটি উপদেষ্টার, ব্যাখ্যা দিল বিটিআরসি। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন স্থানে আক্রমণ করতে পারে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার। ঢালাও মামলা থেকে বেরিয়ে আসতে হবে বললেন আসিফ নজরুল। ভারতের সঙ্গে টানাপোড়েন কাটানোর চেষ্টা চলছে, জানালো পররাষ্ট্র দপ্তর। চার্টার্ড নয় জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবেন ডক্টর ইউনূস। জাতির মুক্তির জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই, সিরাজগঞ্জে বিএনপির সভায় তারেক রহমান। ভারতে বসে দেশকে অস্থিতিশীল করছেন শেখ হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। পাহাড়ের সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। এ ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা অবনতি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাঙামাটি পরিদর্শনে গিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তারা এই কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সহিংসতায় উত্তপ্ত পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন, আর বিভিন্ন সংগঠনের অবরোধের ডাকে বন্ধ রয়েছে যান চলাচল। খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অংশ নিতে শনিবার ঢাকা থেকে হেলিকপ্টার করে এসে রাঙামাটি বিজিবি সদর দপ্তরে নামেন অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টা। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙামাটি সেনা সদরের প্রান্তিক হলে উপস্থিত হন। এ সময় প্রতিনিধি দলে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। এর আগে সভাস্থলে এসে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দল, জাতিগোষ্ঠী ও সংগঠনের নেতারা। ২ ঘন্টার বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক শেষে বের হন উপদেষ্টারা। স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ জানান, পাহাড়ের সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। ঘটনার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা অবনতি করার চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব, এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। পাহাড়ের সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ আছে বলে জানান স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতারা। সরকার, প্রশাসন এবং জনগণ এবং সকল যার যার স্টেক হোল্ডার সকলে মিলে ঐক্যবদ্ধ হবে রাঙামাটি শহরের বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের শান্তিজন্য ফিরিয়ে আনবে এবং সৌহার্দ্য সমৃদ্ধ পরিবেশ বজায় রাখবে। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাতে হতাহতের প্রতিবাদে ৩ পার্বত্য জেলায় চলছে ৭২ ঘণ্টার অবরোধ। অব্যাহত আছে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা। জনপদ জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আতঙ্কিত হয়ে অনেকেই ছেড়েছেন ঘরবাড়ি।
চারপাশে থমথমে পরিবেশ, সড়কে নেই গণপরিবহন, বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠানও। এ যেন ভুতুরে নগরী। বুধবারের সহিংসতার পর পুরো খাগড়াছড়ি জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। খুব একটা প্রয়োজন না হলে রাস্তায় বের হচ্ছেন না কেউই। অনেকে আবার নিজ ঘরবাড়ি ছেড়ে দলবদ্ধভাবে নিরাপদ দূরত্বে পাহাড় ও জঙ্গলে আশ্রয় নিয়েছেন। যদিও প্রশাসন বলছে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। আমরা এখন আতঙ্কে আছি। এখন আমাদের পাহাড়ে থমথমের অবস্থা আছে। সবাই যার যার মতো বাইরে আর কি ভাঙচুর করতেছে, মন্দির ভাঙতেছে, সবকিছু করতেছে। আমরা এটা বিচার চাই। রাঙ্গামাটিতেও একই অবস্থা। এখনো কাটেনি জনমনে আতঙ্ক। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়কে টহল দিচ্ছে পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব। গাড়ি নাই, তাই হাইটে যেতেছি, যাইতে চিটাং যাব। তবে পাহাড়ি ছাত্র সমাজের ডাকা অবরোধের প্রভাব পড়েনি বান্দরবানে। স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর সাম্প্রতিক সংঘাতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৬ দফা দাবি জানিয়েছে সমতলের আদিবাসী ছাত্র, যুব ও সাধারণ জনগণ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশে তারা এই দাবি জানান। এ সময় সমাবেশ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীতে নিরাপত্তা নিশ্চিত করা, আহতদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ৬ মাসের মধ্যে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়। পরে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। পাহাড় থেকে স্থায়ীভাবে সেনা শাসন প্রত্যাহার করতে হবে। আমরা শান্তিভাবে বসবাস করতে চাই, আমরা নিজের বাড়িতে আমরা নিরাপদে থাকতে চাই। চুক্তি বাস্তবায়ন না হওয়ার ফলেই আজকে পাহাড়ের এই উত্তেজনা। পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অল্প সমস্যাকে অতিরঞ্জন করে প্রচার করা হচ্ছে। ফেনীর দক্ষিণ আন্দারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে উপদেষ্টা একথা বলেন। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটির কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। শনিবার সকালে ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্দারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে তিনি বন্যা উপদ্রুত এলাকাগুলো ঘুরে দেখেন, খোঁজ নেন ভুক্তভোগীদের। এ সময় সহিংসতা চলায় পার্বত্য অঞ্চলে ইন্টারনেট বন্ধের বিষয়ে স্থানীয় সাংবাদিকরা জানতে চান উপদেষ্টার কাছে। তার সাফ জবাব, সরকার কোথাও ইন্টারনেট বন্ধ করেননি। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। পাহাড়ে চলমান সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। বলেন, দেশ অশান্ত করার ষড়যন্ত্র চলছে। পার্বত্য চট্টগ্রামের যেই সমস্যাটি নিয়ে কিন্তু আমাদের আজকে কয়েকজন উপদেষ্টা সেখানে যাবেন এবং আমরা অভ্যন্তরীণভাবে সেটি সমাধানের চেষ্টা করছি। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু অনেকেরই রয়েছে। এদিকে পাহাড়ি এলাকায় ইন্টারনেট বন্ধের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। বিটিআরসি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংঘর্ষে অগ্নিসংযোগের ঘটনায় বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার কাটা পড়ে। এতে মোবাইল অপারেটর রবির 6টি টাওয়ার বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে 14টি টাওয়ার সচল করা হয়। এছাড়া সহিংসতায় উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট সংযোগ কেবল ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্বল্প সংখ্যক গ্রাহক ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে জানানো হয়েছে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ। পাল্টা আক্রমণ করতে পারে ফ্যাসিবাদদের দোসররা, তাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিজিএস আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এমন মনে করার কোনো কারণ নেই। যদিও বিভিন্ন দলের প্রতিনিধিরা বলেন, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়েই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এবং
এই সময়টাতে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের করণীয় আর আগামীর বাংলাদেশের রূপ কেমন হবে সে বিষয়ে দুঃসময়ের কণ্ঠস্বর তাদের স্বপ্ন ও বাস্তবতা শিরোনামে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন অংশীজনরা। গত সরকারের আমলে নিপীড়নের কথা তুলে ধরার পাশাপাশি আলোচকদের কথাই উঠে আসে অন্তর্বর্তী সরকারের চুলচেরা বিশ্লেষণ। এখনো পর্যন্ত দেশের মধ্যে যে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করা যাচ্ছে না, এবং আমাদের যে উপদেষ্টারা তারা এরকম ওপেনলি আমার পক্ষে কিছু করার নেই, আপনার পক্ষে কিছু করার না থাকলে উপদেষ্টা হয়েছেন কেন? সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব থাকার বিষয়টি তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা। আর সংস্কারের পরিধি কিংবা সরকারের সময়সীমা কেমন হবে তা নিয়ে উঠে আসে ভিন্ন ভিন্ন মত। এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই। আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। পুরো প্রসেসটাতে কতটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে লক্ষ্যটা হচ্ছে আমাদের রাজনৈতিক ঐক্যমত্য রাখতে হবে, একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে এই উত্তরণকালের জন্য। সবচেয়ে বড় দরকার যত তাড়াতাড়ি পারে একটা নির্বাচন, সেই নির্বাচনের তো আবার জন্য সংস্কার করতে হবে। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মনে করেন সংস্কারের প্রস্তাবনা আসলেও রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। আর ফেসিবাদের দোসরদের পাল্টা আক্রমণ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তারপরে আমরা কি করব, কি করতে হবে, কেমন করে রাজনৈতিক ঐক্যমত গড়তে হবে, এগুলো অনেক বড় পরিসরের কাজ আমাদেরকে করতে হবে, সকলকে মিলেই করতে হবে। আলোচনায় ক্ষমতা কাঠামোর জবাবদিহিতা নিশ্চিতে কার্যকর সংস্কারের তাগিদ দেন অংশীজনরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশে গাইবি ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে নিম্ন আদালতের বিচারকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিচার ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ মুক্ত করার উপর গুরুত্ব দেন প্রধান বিচারপতি। বিচার বিভাগে বদল আনার পর সারা দেশের বিচারকদের নিয়ে প্রধান বিচারপতির এই অভিভাষণ অনুষ্ঠান। ডক্টর আসিফ নজরুল মহোদয় নতুন বাংলাদেশে বিচার ব্যবস্থার রোডম্যাপ তুলে ধরার এই আয়োজনের শুরুতে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। পরে দেয়া বক্তব্যে বিচার বিভাগ সংস্কারের নানা দাবি তুলে ধরেন নিম্ন আদালতের বিচারকরা। স্বাধীন বিচার বিভাগই পারে রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রতিরোধ করতে এবং বিচার প্রার্থী মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে। বিচারের বাণী নিভৃতে কাঁদে, কিন্তু কেউ হয়তো জানে না যে শুধু বিচারের বাণী নয়, বরং বিচারকও অনেক সময় ঘটনার পরিপ্রেক্ষিতে নীরবে কাঁদে। কেউ যাতে অবিচারের শিকার না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে বিচারকদের সতর্ক থাকতে বলেন আইন উপদেষ্টা। বলেন গায়েবী ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চায় সরকার। আর ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের বিষয়ে সতর্ক করেন অ্যাটর্নি জেনারেল। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোসর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এ বিষয় চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে। দেশের দীর্ঘদিন আলোচনার কেন্দ্রে ছিল বিচার বিভাগের স্বাধীনতা আর মানুষের আস্থাহীনতার প্রসঙ্গ। অনুষ্ঠানে এসব বিষয় তুলে ধরেন প্রধান বিচারপতি। বলেন পূর্ণ স্বাধীনতা ভোগ করতে হলে দরকার পৃথক সচিবালয়। বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। এ সময় বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন প্রধান বিচারপতি।
কর্মরত অন্যান্য বিচারকদের জন্য প্রতি মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। রাজধানীতে দিনে দুপুরে হামলার শিকার পর্বতারোহী শায়লা বেথি, লাঞ্ছিত করার অভিযোগ। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্তের চেষ্টায় পুলিশ। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন কাটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। অধিবেশনে ভাষণে সংস্কার, রোহিঙ্গা ও মানবাধিকার ইস্যুতে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করবে বাংলাদেশ। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যয় সংকোচনের জন্য এবছর তার সফরসঙ্গী ৫৭ জন, যাদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা কর্মী। ২৪ সেপ্টেম্বর বাণিজ্যিক বিমানে করে ডক্টর ইউনূস নিউ ইয়র্ক সফর করবেন বলে শনিবার প্রেস ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান তিনি, যেখানে জুলাই অভ্যুত্থান, রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশ সম্পর্কে বিশ্বমহলকে অবহিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাবেন তিনি। এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলি নিয়ে কথাবার্তা হবে। এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য, এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে। এটা আমরা স্পষ্টভাবে থেকে উল্লেখ করি। সাইডলাইনে পাকিস্তান ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডির প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার। কূটনৈতিক রাখঢাকের মধ্যে না গিয়ে পার্শ্ববর্তী দেশটির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে স্বীকার করে আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের চেষ্টা থাকবে বলে জানান তৌহিদ হোসেন। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। এছাড়াও বেশ কয়েকটি বহুপক্ষীয় সভায় পররাষ্ট্র উপদেষ্টা অংশ নেবেন বলে জানান তিনি। অবহিত করবেন। তারপরে তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে বাণিজ্যিক মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়, ৩,০০০ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি করতে কিছু শর্ত দেওয়া হয়েছে। যারা রফতানি করতে চান ২৪ সেপ্টেম্বর দুপুরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। দেশকে এগিয়ে নিতে ও জনগণের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কার প্রস্তাবে থাকলেই হবে না, রাজনৈতিক অধিকার আদায় ও অর্থনৈতিক মুক্তি লাগবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে কথা বলেন তিনি। স্লোগানে স্লোগানে মুখর সমাবেশ স্থল, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বেলকুচি ও চৌহালি উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ হয়। এতে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ছাত্র আন্দোলনে নিহতদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন তিনি। তারেক রহমান বলেন, নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে দেশের মানুষের আশা ও প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। মানুষের ভোটের অধিকার নিশ্চিতের আহ্বান জানান তিনি। আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা মানুষের ভোটের অধিকার ইনশাল্লাহ পুনঃপ্রতিষ্ঠিত করব। কয়েকদিন আগে আমি বলেছিলাম, মানুষের ভোটের অধিকার যতদিন পুনঃপ্রতিষ্ঠিত না হবে বিএনপির আন্দোলন ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। দেশকে এগিয়ে নিতে ও জনগণের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কার প্রস্তাবে থাকলেই হবে না, রাজনৈতিক অধিকার আদায় করতে হবে এবং অর্থনৈতিক মুক্তি লাগবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানুষগুলোর আত্মত্যাগ পরিপূর্ণভাবে সেদিনই ১০০% সফল হবে যেদিন আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক
মুক্তিও অর্জন করতে সক্ষম হব। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা ও উপজেলা বিএনপির নেতারা বক্তব্য দেন। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জামায়াতে ইসলামী কারো ওপর প্রতিশোধ নেবে না। প্রতিশোধ নেওয়ার মানেই হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। দুপুরে সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি মাঠে রোকন সম্মেলনে কথাটি বলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দীর্ঘদিন পর সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াত ইসলামীর রোকন সম্মেলন। শনিবার দুপুর থেকেই দারুল ইসলাম একাডেমি কানায় কানায় ভরে যায় কর্মীদের পদচারণায়। রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত কারো ওপর প্রতিশোধ নেবে না, সম্প্রীতির দেশ গড়তে কাজ করছে জামায়াত মন্তব্য করে তিনি বলেন, আইনের শাসন কায়েম হলে পথ হারাবে না ভবিষ্যৎ বাংলাদেশ। কেন ভাই এমন রাজনীতি আপনাকে করতে হবে যে রাজনীতি করার পরে আপনাকে পালানোর রাস্তা খুঁজতে হয়? আপনাকে যেতে কে বলেছিল? আমরা তো যেতে বলিনি। আমরা বলেছিলাম, আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন। এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন, সেটা একটু দেখার দরকার ছিল। আপনি গেলেন, আপনার কথাটাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতেন। একই দিন রাজধানীর পল্টনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী। সেখানে গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানান নেতারা। এদিন বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ব্যবসায়ী সম্মেলন করে মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী। সেখানে যোগ দেন কয়েকজন কেন্দ্রীয় নেতা। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াত দেশের অর্থনীতি মজবুত করতে বেশ কিছু প্রতিষ্ঠান গড়েছিল, আর আওয়ামী লীগ তা ধ্বংস করেছে। বিগত 15 বছরে পাচার করে, লুট করে, শেয়ার বাজারকে ধ্বংস করে, স্বাস্থ্য খাতকে ধ্বংস করে বাংলাদেশকে অন্ধকারে নিয়েছেন। আমরা এটাকে আলোর দিকে ধাবিত করবই। নতুন করে আবার যদি কেউ সেই ব্যাংকের শহীদের রক্তের সাথে করা ব্যাংক নিয়ে আবার কেউ সিনেমিনি খেলতে চান, অর্থনীতির এই কারিগর ভেঙে দেওয়াকারীদের সাথে আর আপোষ করা হবে না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ব্যবসা করার জন্য বিনা জামানতে 10 লাখ টাকা লোন দেয়া হবে। আমরা যদি ক্ষমতায় ইনশাল্লাহ যেতে পারি, 10 লক্ষ টাকার জন্য কোনো মর্গেজ লাগবে না। এটা এসএমই যে সিস্টেম আছে আপনারা জানেন, সে এসএমই সিস্টেমে এখনো চালু আছে, কিন্তু মর্গেজটাকে অনেক জায়গায় শর্ত করে দিয়েছে, কারণ মানুষকে ব্যাংক বিশ্বাস করে না। এ সময় ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত নেতারা। শতভাগ সততা লাগবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কাল খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে দলীয় লেজুরভিত্তিক রাজনীতি নয়, মেধার ভিত্তিতে রাজনীতি চান ছাত্র সংগঠনের নেতারা। বিকেলে উপাচার্যের সঙ্গে বৈঠকে দাবি জানান তারা। এদিকে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র রাজনীতির উন্মুক্ত দ্বার খোলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে দলীয় লেজুরভিত্তিক রাজনীতি নিয়ে ঘোর আপত্তি অনেকের। এমন পরিস্থিতিতে শনিবার ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে 2 দফা বৈঠকে বসেন ঢাবি উপাচার্য সহ প্রক্টরিয়াল টিম। বৈঠকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং ক্যাম্পাসে যে দমনপীড়ন ও ভয়ের সংস্কৃতি চর্চা হয়েছে বিগত 15 বছর, তার অবসান চান ছাত্র সংগঠনগুলো। 15.5 বছরের যে রাজনীতি ছাত্রলীগের, সেটাকেই সাধারণ শিক্ষার্থীরা মনে করছে যে এটাই ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তকে পতিত স্বৈরাচারের দোসরদের সিদ্ধান্ত আখ্যা দিয়ে প্রশাসনের কাছে অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। আপনারা যে নিউজটি ছাপিয়েছেন তা হলো নিজামুল হক ভূঁইয়ার বরাতে। সে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি চালু না হয়। যারা ছাত্রদের উপর যৌথ বাহিনী লেলিয়ে দিয়েছিল, তারাই এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে এই ধরনের গুজব রটাচ্ছে। তবে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা না করা নিয়ে আপাতত মন্তব্য করতে রাজি নন উপাচার্য নিয়াজ আহমেদ খান। তোফাজ্জল হোসেনকে হত্যার ঘটনায় প্রশাসন থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই অবস্থায় ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখাই বড় চ্যালেঞ্জ। একটা যাতনার মধ্যে দিয়ে ছাত্র এবং শিক্ষকরা অতিক্রম করে কালকে তারা শ্রেণীকক্ষে ফিরবেন। আমাদের সাধ্যমতো যদ্দূর সম্ভব এই ট্রমাকে কি করে একটু
সহনীয় রাখা যায়। রাজনৈতিক সংগঠনগুলো আছে, তাদেরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল, যেমন কিছু সংস্কার প্রস্তাব তারা দিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে 2 মাসেরও বেশি সময় পর রোববার থেকে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। 43 দিন পর চিকিৎসা সেবায় ফিরলেন পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে রোগীর চাপ, কর্মবিরতি শেষ হলেও পিছু হটবেন না দাবি আদায়ে জানালেন আন্দোলনকারীরা। আইন দিয়ে নয়, পাহাড়ের সংকট উত্তরণে সংলাপ প্রয়োজন বলে মনে করেন কবি ও গবেষক ফরহাদ মাজহার। দুপুরে ইআরএফ মিলনায়তনে আলোচনা সভায় তিনি বলেন, পাহাড়ে অশান্ত পরিবেশ সৃষ্টিতে বিদেশের ইন্ধন আছে। প্রাইভেট ইউনিভার্সিটি যে একটি বেশ অলাভজনক প্রতিষ্ঠান, এটা বাংলাদেশের বাস্তবতা একটা মিথ্যা কথা। এখান থেকে টাকা বানানো এবং টাকা পাচারের একটা জায়গার নাম হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। মব জাস্টিসের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, নাহলে আইনি শাসন পাবো না, তাহলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের এক্সটেনশন চলতেই থাকবে। এই গণ অভ্যুত্থানকে, বিজয়ী গণ অভ্যুত্থানকে পূর্ণ করবার জন্য অবশ্যই তরুণদের নতুন রাজনৈতিক দল করার প্রয়োজন হতে পারে। আমরা মনে করি রাজনৈতিক দলগুলোকে ঠিক করতে হবে, তারা কি গণপরিষদ নির্বাচন চান? যদি গণপরিষদ নির্বাচন চান, তাহলে তাদের লক্ষ্য হবে নতুন বাংলাদেশ গঠন করা, পুরনো সংবিধান ফেলে দেওয়া। এই সরকার যদি আমাদের সেটা করতে ব্যর্থ হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর উপর সে কর্তব্য করতে হবে। সারা দেশে বজ্রপাতে 8 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 5 জন সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দা। তীব্র তাপদাহের মধ্যে দুপুর 1টার দিকে সিলেটে ঝড়ো হাওয়া সহ শুরু হয় বৃষ্টি। এ সময় জৈন্তাপুর সদর ইউনিয়নে ও ভিত্রিখাল এলাকার বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়। একই সময় কানাইঘাটেও আরও 2 জনের মৃত্যু হয়। এদিন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরেও বজ্রপাতে দিন ইসলাম নামে আরও 1 জন মারা যান। এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 2 জন ও জামালপুরের ইসলামপুরে মারা গেছে 1 শিশু। রাজধানীতে দিনে দুপুরে হামলার শিকার পর্বতারোহী শায়লা বেথি। মারধরের পাশাপাশি শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে শীঘ্রই শনাক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুর 2টা ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটওভার ব্রিজের সিঁড়ি দিয়ে নামছিলেন বাংলাদেশি পর্বতারোহী শায়লা বেথি। হঠাৎ পেছন থেকে তার উপর হামলা হয়, হন হেনস্থার শিকারও। তবে ছিনতাইয়ের চেষ্টা করা হয়নি। কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় হামলাকারী। শায়লা বলেন, হামলার সময় সাহায্যের জন্য চিৎকার করলেও এগিয়ে আসেনি কেউ। সে আমাকে পিছন থেকে হামলা করছে, আমার চুল ধরে টান দিছে এবং আমি সিঁড়িতে বসে পড়ছি এবং আমার চুল ধরে টেনে হিঁচড়ে উপরে টেনে তোলার চেষ্টা করতেছে। আমার মাথায়, আমার পিঠে সমানে কিল ঘুষি দিচ্ছিল, সমানে চিৎকার করতেছি। একটা লোকও আগে আসছে না, ফুটপাতের লোকজন যারা তারাও দেখছে, এরকম একটা সিচুয়েশন যে আগে আসবে। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেন শায়লা। এরপর প্রাথমিক তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে হামলাকারীর পালানোর চিত্র। এর ভিত্তিতে পুলিশের ধারণা হামলাকারী ভ্রাম্যমাণ যুবক। সিসি ফুটেজ দেখে মনে হচ্ছে এই লোকটা হয়তো কোনো টোকাই ধরনের কোনো ছেলে হতে পারে, অল্প বয়স্ক, এবং পায়ে কোনো জুতা ছিল না। সে দৌড়িয়া সিঁড়ি থেকে নামার যে ছবিটা সেটা আমরা দেখতে পেরেছি। 2022 সালে বাংলাদেশের প্রথম নারী পর্বতারোহী হিসেবে হিমালয়ের প্রায় 6332 মিটার উঁচু ডোলমাখাং পর্বত জয়ের রেকর্ড গড়েছিলেন শায়লা বেথি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। খণ্ডকালীন চিকিৎসা সেবায় ফেরাচ্ছেন পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। রাজ্যের 19টি মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় 10,000 চিকিৎসক আন্দোলনে সামিল রয়েছেন। চিকিৎসকরা কাজে ফেরায় স্বস্তি ফিরেছে রোগীদের মাঝে। সুব্রত আচার্যের রিপোর্ট আর ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। টানা 43 দিনের আন্দোলন শেষে হাসপাতালে সেবা দিতে শুরু করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। আর এতেই স্বাভাবিক হতে শুরু করেছে রাজ্যটির চিকিৎসা ব্যবস্থা। সরকারি হাসপাতালগুলোর সামনে বাড়ছে রোগীদের ভিড়। তবে জুনিয়র চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। জানান, জরুরি চিকিৎসা সেবায় আগের মতো শতভাগ সক্রিয় থাকলেও আন্দোলন থেকে এখনই পিছু হটছেন না তারা। একই সঙ্গে মিশ্র প্রতিক্রিয়া মিলছে হাসপাতালে আসা রোগীদের থেকেও। ট্রিটমেন্টগুলো হচ্ছিল না, তো এখন ট্রিটমেন্টটা হবে, পরিষেবা পাবো। খুবই ভালো দেখছে, কোনো অসুবিধা নেই। এত আন্দোলন হচ্ছে, সব ঠিক আছে। এই আন্দোলনটা হওয়া উচিত যে মানুষের সেবা আমি করে দেবো। ইমার্জেন্সি পেশেন্ট, তাকে বলছে অকা হবে না,
এই তো সমস্যাগুলো হচ্ছে। 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ প্রশ্ন ওঠে রাজ্যের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে। এমনকি প্রশ্ন ওঠে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি ও পুলিশি নিষ্ক্রিয়তাও নিয়ে। এসবের সংস্কারের দাবিতে পথে নামেন চিকিৎসকরা। পশ্চিমবঙ্গ রাজ্যে 19টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এছাড়া গ্রামীণ হাসপাতাল, উপহাসপাতাল মিলিয়ে সরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে 10,000-এর বেশি। তবুও রাজ্যের সাধারণ মানুষের ভরসা কলকাতার বিশেষায়িত SSKM হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ, আরজিকর, নীলরতন মেডিকেল কলেজ হাসপাতাল। আর এসব হাসপাতালে জুনিয়র চিকিৎসকরাই চিকিৎসা দিয়ে থাকেন। আন্দোলনে প্রায় 10,000 চিকিৎসক যুক্ত থাকায় রাজ্যটির সাধারণ চিকিৎসা পরিষেবা কার্যত ভেঙে পড়েছিল। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।